আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা যারা জয়েন করেছো তারা আমাকে একটু জানাও সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে অবশ্যই। আচ্ছা, অনেকেই হচ্ছে কমেন্ট করতেছো, সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই বলতেছো প্রেজেন্ট ফ্রম গ্রুপ 6। আচ্ছা, প্রেজেন্ট ফ্রম গ্রুপ 4। আমাকে একটু জানাও তো কারা কারা আসলে আমাদের বার্নিং বায়োবির টেলিগ্রাম গ্রুপ থেকে আসছো, বা ওই গ্রুপে কারা কারা হচ্ছে গিয়ে জয়েন করছো, সেটা আমাকে একটু কমেন্টে জানাও। আর যারা যারা জয়েন করোনি এবং যারা যারা জানো না আসলে এই গ্রুপ সম্পর্কে, তার জন্য আমি কিন্তু উপরে ভিডিওর উপরে ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিয়েছি, সেই পোস্টটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আম, ঠিক আছে। আমি একটা প্রশ্ন করেছিলাম যে কারা কারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছো। টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা শুধুমাত্র 200 জন স্টুডেন্টকে জয়েন করার সুযোগ দিব, এবং এই 200 জন স্টুডেন্টের জন্য কিন্তু এক্সট্রা কিছু সার্ভিস থাকবে, এবং সেটা অবশ্যই ফ্রি আছে। তো তোমরা যে কেউ চাইলে জয়েন করে ফেলতে পারো, এবং উপরে পোস্টের লিংক দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর যারা যারা করনি তাদের জন্য বলতেছে, যার মাত্র 40 জন স্টুডেন্ট হচ্ছে কি জয়েন হতে পারবে আমাদের কাছে। আজকে আমি দুপুরের দিকে পোস্ট দিয়েছি, এরপরে প্রচুর মেসেজ আসতেছে, মানে আমরাই হিমশিম খাচ্ছি স্টুডেন্টদেরকে, মানে স্টুডেন্টদেরকে অ্যাড করার করতে করতে। আচ্ছা, তোমাদের সাইফুল ইমন ভাইয়ের অনেক হচ্ছে গিয়ে ধকল যাচ্ছে, আজকে সারাদিন ধরে ও স্টুডেন্টদের অ্যাড করতেছে। আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর লাইভটা শেয়ার করে দাও। আমরা আমাদের আজকে ক্লাসে শুরু করব। আচ্ছা, সাউন্ড ব্রেক করতেছে, সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা। কেউ কেউ বলতেছো ক্লিয়ার। ওকে। তো আমাদের স্টুডেন্টসদের নতুন বায়োলজি ডিপার্টমেন্টের কিন্তু নাম দেয়া হয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমরা 4 জন টিচার আছি। তো আমাদের বায়োলজি ডিপার্টমেন্ট এখন হচ্ছে গিয়ে বার্নিং বায়োবি হিসেবে পরিচিত হবে, এবং তোমরা আজকের যে ক্লাস নোটটা থাকবে এটা অবশ্যই পোস্ট করে দিবে, এবং এই পোস্টের উপরে হ্যাশট্যাগ ইউজ করবে বার্নিং বায়োবি। ওকে। আচ্ছা, আর যারা যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হও নাই, জয়েন করে ফেলবা। আর হচ্ছে তোমরা যারা যারা পোস্ট করবে তাদের জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব কোন একটা সারপ্রাইজ রাখার জন্য। ঠিক আছে। সো যে পোস্ট করতেছো না, ভাবতেছো যে এসব পোস্ট করে আসলে কি হবে, পরবর্তীতে যখন হচ্ছে কি অন্য কেউ গিফট পেয়ে যাবে বা কোনো একটা সারপ্রাইজ গিফট পেয়ে যাবে, তখন কিন্তু তোমার আফসোস হবে। তো আফসোস যাতে না হয় সেজন্য অবশ্যই পোস্ট করে ফেলবেন। আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করি। আজকের টপিকটা তোমরা বুঝতে পারতেছো যে আমরা মায়োসিস নিয়ে আলোচনা করব, তাই না? আমরা কোষ বিভাজনের আজকে 3 নাম্বার ক্লাসে এসে হাজির হয়েছি। এর আগে আমি আরো 2টা ক্লাস নিয়েছি, তোমরা ওই 2টা ক্লাস অবশ্যই দেখে নিবে। এখন দেখো, এই যে মায়োসিস কোষ বিভাজন, তাই না? আমরা জানি যে 3 ধরনের কোষ বিভাজন আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মায়োসিস। এই মায়োসিস কোষ বিভাজনে আসলে কি ঘটনাটা ঘটে, এবং এটা কিন্তু আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোষ বিভাজন। কেন খুবই গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু পরেই জানতে পারবো। দেখো, আমরা একটু মাইটোসিসের সাথে এটাকে একটু কানেক্ট করার ট্রাই করি। মাইটোসিস আমরা দেখেছিলাম যে একটা কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস আর ক্রোমোজোম দুইজনই কি করবে, একবার বিভাজিত হবে। নিউক্লিয়াস এবং ক্রোমোজোম মাইটোসিসে একবার বিভাজিত হবে, কিন্তু মায়োসিসের ক্ষেত্রে আমরা দেখব নিউক্লিয়াস কি করবে, 2বার বিভাজিত হবে। নিউক্লিয়াস 2বার বিভাজিত হবে, এবং ক্রোমোজোম একবার বিভাজিত হবে। ক্রোমোজোম একবার বিভাজিত হবে। এখন তুমি চিন্তা করো, একটা কোষের ভিতরে যদি নিউক্লিয়াস থাকে এবং ক্রোমোজোম থাকে, ঠিক আছে, আমি ধরো এভাবে এঁকে দেখালাম, এটা একটা কোষ, এর ভিতরে কি আছে, নিউক্লিয়াস, তার ভিতরে আছে কি, ক্রোমোজোম। ঠিক আছে, তার ভিতরে আছে ক্রোমোজোম। এখন এই যে কোষ, এই কোষটা কি করতেছে, নিউক্লিয়াসটা 2বার বিভাজিত হচ্ছে। আমি যদি নিউক্লিয়াসটাকে এখানে কেটে ফেলি, এইভাবে একবার কাটলাম আর এইভাবে একবার কাটলাম, 2বার বিভাজিত হলে কয়টা নতুন খণ্ড তৈরি হবে বলতো? 4টা নতুন খণ্ড তৈরি হবে, তাই না? 2বার বিভাজিত মানে আমি 2বার কেটে ফেলবো। 2বার কেটে ফেললে কয়টা নতুন খণ্ড তৈরি হবে? 4টা নতুন খণ্ড তৈরি হবে। ঠিক সেরকম মায়োসিস কোষ বিভাজনেও কিন্তু একটি কোষ থেকে 4টি কোষ তৈরি হয়। তাহলে এখানে একটি কোষ থেকে কয়টি কোষ তৈরি হবে? 4টি কোষ তৈরি হবে। কিভাবে মনে রাখবা সেটা আমি তোমাদেরকে দেখালাম, যে একটা নিউক্লিয়াস যেহেতু 2বার বিভাজিত হচ্ছে, তুমি নিউক্লিয়াসটাকে 2বার করে কাটো। ঠিক আছে, একবার এভাবে কাটো, একবার এভাবে কাটো, তাহলে কয়টা খণ্ড তৈরি হলো? 4টা খণ্ড, তাই না? তার মানে 4টা নতুন কোষ। এখন চিন্তা করো, আমি নিউক্লিয়াসকে 2বার ভাগ করলাম, 2বার ভাগ করে আমি 4টা খণ্ড পেয়েছি, কিন্তু এর ভিতরে ক্রোমোজোমকে আমি মাত্র একবার ভাগ করব। ক্রোমোজোমকে আমি মাত্র একবার ভাগ করব, ঠিক আছে? তো তখন দেখা যাবে কি, যে এই যে আমাদের যে কোষটা আছে, এই কোষের ক্রোমোজোম সংখ্যা এবং নতুন যে কোষগুলো সৃষ্টি হবে, নতুন যে 4টা কোষ তৈরি হবে, সেই 4টা কোষের ক্রোমোজোম সংখ্যা আর সমান থাকবে না। চিন্তা করো, আমার এখানে ক্রোমোজোম আছে কত? ক্রোমোজোম ধরো আমার এখানে আছে হচ্ছে 50টা। আমি এই ক্রোমোজোম গুলিকে একবার বিভাজনের মাধ্যমে কি করলাম, একবার বিভাজনের মাধ্যমে আমরা জানি যে একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমোজোম তৈরি হয়, তাহলে 50টা ক্রোমোজোম থেকে একবার বিভাজনের মাধ্যমে 100টা ক্রোমোজোম হলো।
তাই না? 50টা ক্রোমোজোম থেকে একবার বিভাজনের মাধ্যমে কয়টা ক্রোমোজোম হলো? 100টা ক্রোমোজোম হলো। এখন আমার কাছে কোষ আছে কয়টা? নতুন 4টা কোষ। 4টা কোষে আমি যদি 100টা ক্রোমোজোম ভাগ করে দিই, তাহলে আমি প্রত্যেকটা কোষে কয়টা করে দিতে পারবো? অবভিয়াসলি 25টা করে দিতে পারবো, তাই না? দেখো, ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে, মানে একবার বিভাজিত হলে একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমোজোম তৈরি হবে। তাহলে আমার কাছে ছিল 50টা ক্রোমোজোম, নর্মাল বাচ্চাদের অঙ্কের মতন। সেখান থেকে নতুন তৈরি হয়েছে 100টা ক্রোমোজোম। 100টা ক্রোমোজোম ভাগ করে দিব 4টা কোষে, প্রত্যেকটা কোষ তাহলে 25টা করে ক্রোমোজোম পাবেন। তাহলে আমার কাছে যে কোষটা ছিল তার মধ্যে ক্রোমোজোম ছিল 50টা, নতুন যে কোষটা তৈরি হলো সেখানে ক্রোমোজোম আসলো 25টা। তাহলে কোষে ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে গেল? ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেল। এবং এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং তোমরা কিন্তু বুঝোই না যে ক্রোমোজোম একবার বিভাজিত হলে কিভাবে কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে আশা করি এতটুকুর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দেখো, এখন তোমরা যারা যারা জয়েন করে আছো তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে দেখে নিবা, টেলিগ্রাম গ্রুপের যে পোস্ট আমি দিয়েছি ওটা লিংক দেওয়া আছে, না হচ্ছে দেখলে কিন্তু নিজেরাই মিস করে যাবে। ওকে, আচ্ছা, এখন দেখো এই যে 4টা কোষ তৈরি হলো, ঠিক আছে, এটাও আমরা বুঝলাম, কিন্তু এখানে যে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেল তাতে আমাদের কি লাভ? আর ক্রোমোজোমের সংখ্যা যদি অর্ধেক হয়ে যায় তাহলে তো আসলে এটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াইতে পারে। দেখো, তুমি যখন, তোমার সূচনা কিভাবে হয়েছিল? তোমার সূচনা হয়েছিল তুমি তোমার বাবার থেকে একটা কোষ পেয়েছো। সেই কোষটার নাম হচ্ছে গিয়ে আমরা বলি শুক্রাণু বা পুংগ্যামেট, ঠিক আছে? শুক্রাণু বা পুংগ্যামেট তুমি তোমার বাবার থেকে পেয়েছো। তুমি তোমার মায়ের থেকেও একটা কোষ পেয়েছো, সেই কোষটার নাম হচ্ছে গিয়ে ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। এখন তোমরা আমাকে একটু বলো তো যে আমাদের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা কত? আমার প্রশ্ন হচ্ছে আমাদের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা কত? আমি প্রশ্ন করেছি আমাদের প্রতিটি কোষে ক্রোমোজোম সংখ্যা কত? তোমরা যারা যারা জয়েন করে আছো তারা আমাকে একটু জানো। আচ্ছা, আর আচ্ছা, কথাগুলো ক্লিয়ারলি আসতেছে না। কথাগুলো ক্লিয়ারলি আসার কথা তো ভাইয়া, তোমার নেটওয়ার্কের প্রবলেম নাকি একটু দেখো। আচ্ছা, তো এখন দেখো, আমি একটা প্রশ্ন করেছি যে আমাদের ক্রোমোজোম সংখ্যা কত প্রতিটা কোষে, ওকে? আর আমি বলেছি যে তোমার জীবনটা শুরু হয়, তুমি তোমার বাবার থেকে একটা কোষ পাচ্ছ পুংগ্যামেট, বা যেটার আরেকটা নাম হচ্ছে কি শুক্রাণু, আর মায়ের থেকে একটা কোষ পাচ্ছ যার নাম ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। এখন চিন্তা করো, তোমরা অধিকাংশ উত্তর দিয়েছো 46 46, 23 জোড়া 23 জোড়া 46, ওকে? যারা 23 জোড়া 46 বলতেছো সবার উত্তরই সঠিক হয়েছে। এখন দেখো, এই যে পুংগ্যামেট, এই পুংগ্যামেটের মধ্যে তোমার চিন্তা করো তোমার বাবার প্রত্যেকটা কোষের ভিতরে 46টা করে ক্রোমোজোম আছে। ধরে নেই এই পুংগ্যামেটে, আমি বলছি ধরে নেই এই পুংগ্যামেটেও ক্রোমোজোম সংখ্যা 46। মায়ের যে স্ত্রী গ্যামেটটা তুমি পাচ্ছ সেখানেও ক্রোমোজোম সংখ্যা 46। দুইজন থেকে এই দুইটা কোষ নিয়ে তুমি তৈরি করলে তোমার একটা নতুন কোষ। এর নাম কি? এর নাম হচ্ছে কি জাইগোট। যেই কোষটা থেকে তোমার জীবনটা শুরু হয়, এবং এই জাইগোট এসেছে কোত্থেকে? একটা পুংগ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেট থেকে। চিন্তা করো তাহলে 46 যোগ 46 কত হয়? 46 যোগ 46 কত হয় বলো তোমরা? 92 হয়ে যায়। তাহলে এখানে যে 92 ক্রোমোজোম, চিন্তা করো তো, 92 ক্রোমোজোম তোমার দেহের প্রথম যে কোষটা সেখানে 92 ক্রোমোজোম বা 92টা ক্রোমোজোম, কিন্তু তোমার বাবার দেহে ছিল 46টা ক্রোমোজোম, তোমার মায়ের দেহে ছিল 46টা ক্রোমোজোম। তাহলে তোমার বাবার সাথে কি তোমার বৈশিষ্ট্য মিলবে? বা তোমার মায়ের সাথে কি তোমার বৈশিষ্ট্য মিলবে? পৃথিবীর সব মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা 46, কিন্তু তুমি একটা নতুন মানুষ হইছো যার দেহে ক্রোমোজোম সংখ্যা 92। তাহলে তোমাকে তো কেউ মানুষই বলবে না, কারণ ক্রোমোজোম আমরা জানি যে আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করতেছে, ক্রোমোজোমের ভূমিকা আছে। তাহলে তো তোমার বৈশিষ্ট্য আর মানুষের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ থাকবে না। এই জন্যই তোমার বাবার দেহে থেকে যেই কোষটা তুমি পাচ্ছ, যেটার নাম শুক্রাণু, এই শুক্রাণুর কোষটা কি করে? এই শুক্রাণুটা সৃষ্টি হয় যেই কোষ থেকে, সেটা হচ্ছে তোমার বাবার জনন মাতৃকোষ, ঠিক আছে? বা তোমার মায়ের দেহ থেকে তুমি যে কোষটা পাচ্ছ সেটার নাম কি? ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণু এগুলো সৃষ্টি হবে হচ্ছে জনন মাতৃকোষ থেকে। এবং এই জনন মাতৃকোষ কি করবে? এই জনন মাতৃকোষ মায়োসিসের মাধ্যমে, এই জনন মাতৃকোষ মায়োসিসের মাধ্যমে কি করে ফেলবে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে ফেলবে। ফলে শুক্রাণুতে ক্রোমোজোম হয়ে যাবে কত? 46-এর অর্ধেক 23। ডিম্বাণুতে ক্রোমোজোম হয়ে যাবে কত? 46-এর অর্ধেক 23। এবং এই যে তুমি 23 23 করে দুইটা হচ্ছে গিয়ে কোষ পাচ্ছ, যেখানে 23টা 23টা ক্রোমোজোম, তাহলে তোমার যে নতুন জাইগোট হবে সেখানে কত হবে? 23 যোগ 23 ইকুয়াল টু 46। ওকে, তাহলে এটাই হচ্ছে গিয়ে কি তোমার জীবন এর সূচনাটা কিভাবে হচ্ছে, এবং এখানে কেন আসলে মায়োসিসের প্রয়োজনীয়তা আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি মায়োসিস না হতো, যদি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক না হতো, তাহলে এখানে কি ঘটনাটা ঘটতো? তুমি 92টা ক্রোমোজোম নিয়ে বেঁচে থাকতা।
এবং সেটা কি আসলেই তোমার জন্য ভালো হতো না কিন্তু, তাই না? আচ্ছা, এখন দেখো এই যে 23টা ক্রোমোজোম, তাই না? এই 23টা ক্রোমোজোমকে আমরা ধরি এক সেট ক্রোমোজোম। কি ধরি? এক সেট। ওকে, তাহলে এখানে এটাকে বলা হয় এন সংখ্যক। এন সংখ্যক মানে এক সেট, ঠিক আছে? যেই এক সেট ক্রোমোজোম তুমি তোমার বাবার থেকে পাচ্ছ, তুমি তোমার বাবার থেকে 23টা পাচ্ছ, যেটাকে আমরা বলি কি এক সেট ক্রোমোজোম পাচ্ছি বাবার থেকে, বা এন সংখ্যক ক্রোমোজোম পাচ্ছি বাবার থেকে। মায়ের থেকে পাচ্ছি 23টা, এটাকেও আমরা বলি এক সেট ক্রোমোজোম পাচ্ছি মায়ের থেকে। তাহলে বাবার থেকে পাচ্ছ এক সেট, বা বাবার থেকে তুমি পাচ্ছ এন সংখ্যক, মায়ের থেকে পাচ্ছ এক সেট, বা মায়ের থেকে পাচ্ছ তুমি কত, আরো এন সংখ্যক, ঠিক আছে? এবং এই এন এন মিলে কত হচ্ছে তোমার টোটাল জাইগোটে ক্রোমোজোম হচ্ছে 2n। ওকে, বা জাইগোটে ক্রোমোজোম হচ্ছে 2n, বা বলতে পারি আমরা দুই সেট। যে দুই সেটের এক সেট তুমি পাচ্ছ বাবার থেকে, এক সেট পাচ্ছ তুমি মায়ের থেকে। এবং এই যে দুই সেট ক্রোমোজোম, এই দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট যে জীব তাকে আমরা বলবো কি ডিপ্লয়েড, ঠিক আছে? অর্থাৎ যে জীব তার দেহে দুই সেট ক্রোমোজোম থাকবে, এক সেট পাবে তার পিতার থেকে এবং আরেক সেট পাবে তার মাতার থেকে, ঠিক আছে? তাহলে হ্যাপ্লয়েড কোন কোষটাকে আমরা বলবো বলতো? এখানে কিন্তু আমি হ্যাপ্লয়েড বলে ফেলছি অলরেডি। তুমি যদি এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা যদি খেয়াল করো, তাহলে তুমি বলে ফেলতে পারবা যে এখানে কোনটাকে আমি হ্যাপ্লয়েড বলবো। আমি বলছি যে 2n হচ্ছে ডিপ্লয়েড, তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতেছো n হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে আমার একটু কমেন্টে জানিয়ে ফেলো তো যে এখানে আসলে হ্যাপ্লয়েড কারা। হ্যাপ্লয়েড কারা? আমরা তো জানলাম যে জাইগোট হচ্ছে 2n বা ডিপ্লয়েড, তাহলে এখানে হ্যাপ্লয়েড কারা? আমাকে একটু কমেন্টে জানিয়ে ফেলো। ওকে, আচ্ছা আচ্ছা, অনেকে আমাকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এন হচ্ছে হ্যাপ্লয়েড, এন হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে? আচ্ছা, আমি এখন মায়োসিস কোষ বিভাজনে চলে যাব। আমি একটা প্রশ্ন করেছি, দেখি কে উত্তর দিতে পারে। আচ্ছা, আর তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু আসলে ওইটা অনেক বেশি এফেক্টিভ। নর্মালি আমরা মেসেঞ্জার গ্রুপে যেটা দেখি যে অনেক কথা টথা হয়, আড্ডা টাড্ডা হয়, কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে তোমাদের বায়োলজির বেসটা যাতে ভালো থাকে, এবং তোমরা যাতে আসলে বায়োলজির বস হয়ে যাও। আমাকে যেমন তোমরা বলো যে বায়োলজির বস আপু, বায়োলজির বস আপু, এই বায়োলজির বসটা যেন তুমি নিজে হতে পারো, এটাই আমাদের টার্গেট। ওকে, আচ্ছা। তো যারা যারা জানো না তারা হচ্ছে ডিসক্রিপশনে পোস্টের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। এখন দেখো আমরা কি পড়বো। আমরা এখন পড়বো মায়োসিস কোষ বিভাজন। এখন দেখো মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা জানি যে, আচ্ছা যারা বলতেছো যে পাওয়ারফুল ফিজিক্স সেরা, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কে সেরা। হ্যাঁ, কার দৌড় কত দূর সেটা আমরা ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, এখন দেখো আমরা মায়োসিস কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। যে কোনো কোষ বিভাজনের ক্ষেত্রেই আমি তোমাদেরকে বলেছি যে মাইটোসিসের ক্ষেত্রে, যে কোনো কোষ না ঠিক, মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রথমে কি হয়, নিউক্লিয়াসের বিভাজন হয়, এরপর কি হয়, সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা কি বলি, ক্যারিওকাইনোসিস, তাই না? তাহলে মায়োসিসের ক্ষেত্রেও আমরা নিউক্লিয়াসের বিভাজনকে বলবো কি, ক্যারিওকাইনেসিস। এখন দেখো তোমাদের অনেকেই আমাকে একটা সময় প্রশ্ন করেছিল, আমি যখন মায়োসিসের ক্লাস নিতাম আগে, তো আমাকে প্রশ্ন করেছিল যে আপু মায়োসিস আর মিওসিস কি সেম কিনা। হ্যাঁ, মায়োসিস আর মিওসিস দুইটাই কিন্তু সেম, ঠিক আছে? আচ্ছা, নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে সাইটোকাইনেসিস। এখন দেখো আমরা জানি যে এই ক্যারিওকাইনেসিস, এটাকে আমরা নর্মালি মাইটোসিসের ক্ষেত্রে কি করছি, 5টা পর্যায়ে ভাগ করছি, তাই না? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, যেটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। কিন্তু মায়োসিসের ক্ষেত্রে আমরা কি করব দেখো তো। মায়োসিসের ক্ষেত্রেও আমরা হচ্ছে কি এই বিভাজনটাকে প্রথমে, এই যে ক্যারিওকাইনেসিসটা হচ্ছে, এই ক্যারিওকাইনেসিসটাকে আমরা কিন্তু ভাগ করব। কিভাবে ভাগ করব? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কিন্তু দেখো দেখো এই ক্যারিওকাইনেসিসটা আমরা আসলে নরমালি মায়োসিসের ক্ষেত্রে আসলে কি হয়, মায়োসিসের ক্ষেত্রে আসলে মায়োসিস 1 এবং মায়োসিস 2, এই দুই ভাগে আগে আগে ভাগ করি আমরা, ঠিক আছে? তারপরে এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসে ভাগ করি। কিভাবে জিনিসটা আমি একটু এখানে হচ্ছে গিয়ে নিচে দেখাচ্ছি। আচ্ছা, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে এখানে আসলে হ্যাপ্লয়েড কারা, তোমরা আসলে কেউই হচ্ছে গিয়ে উত্তর দাও নাই মনে হয়। আচ্ছা, কেউ হচ্ছে কি উত্তর দাও নাই নাকি, একটু চেক করে দেখি আমি। আচ্ছা, ডিম্বাণু ও শুক্রাণুর অর্ধেক ক্রোমোজোম, ওকে, যে বলেছো ইমরান হোসেন, থ্যাংক ইউ। জান্নাতুল নাইমা বলেছো ডিম্বাণু শুক্রাণু হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড, এবং জান্নাতুল নাইমা, ইমরান হোসেন, তোমাদেরকে থ্যাঙ্কস। অন্যান্য যারা এই উত্তরটা সঠিক দিতে পেরেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখন দেখো আমরা যেটা বলতেছিলাম যে মায়োসিস, তাই না? তাহলে দেখো মায়োসিসের ক্ষেত্রে হচ্ছে কি কি, যে মায়োসিসের ক্ষেত্রে আমরা প্রথমে মায়োসিসটাকে দুইটা ভাগে ভাগ করব, ঠিক আছে? মায়োসিস, মায়োসিসটাকে আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে মায়োসিস 1, আরেকটা হচ্ছে মায়োসিস 2, ঠিক আছে? মায়োসিস 1 এবং মায়োসিস 2। এবং তোমরা জানো যে মায়োসিস
হওয়ার আগে, কোষ বিভাজনে প্রবেশের আগে একটা কোষ কোথায় থাকে বলতো? ইন্টারফেস দশায় থাকে, তাই না? কোষের প্রস্তুতিমূলক দশায়। যারা জানো না তারা কিন্তু চাইলেই হচ্ছে গিয়ে আমাদের আগের ক্লাসের ভিডিওটা দেখে নিতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, আমি ইউটিউব চ্যানেলে দিচ্ছি, তোমাদের হচ্ছে স্টুডেন্টসদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন দেখো এই যে মায়োসিস এক, এই মায়োসিস একটাকে আমরা আবার কিভাবে ভাগ করব? এই মায়োসিস একটাকে আমরা 4টা ধাপে ভাগ করব, ঠিক আছে? 4টা ধাপ। নরমালি তুমি দেখছো যে আমরা যখন হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন পড়ি, সেখানে আমরা কি করি? 5টা ধাপ পাই, তাই না? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ। কিন্তু এখানে আমরা পাবো কয়টা ধাপ? 4টা ধাপ। এবং এই ধাপগুলির নাম হবে হচ্ছে গিয়ে প্রোফেজ এক। যেহেতু এটা মায়োসিস একের প্রোফেজ, এই জন্য এটাকে প্রোফেজ এক দিচ্ছি, কারণ মায়োসিস 2 এর ক্ষেত্রেও কিন্তু প্রোফেজ থাকবে, এই জন্য আমরা হচ্ছে গিয়ে আলাদা করে 1, 2 এভাবে লিখতেছি, ঠিক আছে? তাহলে যেগুলি হচ্ছে মায়োসিস একের, সেখানে আমি 1, 1 ইউজ করব। মেটাফেজ এক, এরপরে হচ্ছে কি অ্যানাফেজ, এরপরে হচ্ছে টেলোফেজ। এখন প্রশ্ন আসবে যে আপু তাহলে এখানে কি প্রো মেটাফেজ ধাপটা নাই? না, এখানে প্রো মেটাফেজ ধাপটা নেই, ঠিক আছে? এখানে প্রো মেটাফেজের যে ঘটনাগুলো নরমালি হওয়ার কথা, আমরা মাইটোসিসে প্রো মেটাফেজের যে ঘটনাগুলো দেখি তার অধিকাংশই এখানে প্রোফেজ এবং মেটাফেজ একে হয়ে যায়, তাই প্রো মেটাফেজ আলাদা কোনো ধাপের নাম দেয়া হয় না, ঠিক আছে? এখন দেখো মায়োসিস 2 আমরা ঠিক সেম জিনিসই পাবো, প্রোফেজ পাবো, মেটাফেজ পাবো, অ্যানাফেজ পাবো, টেলোফেজ পাবো। কিন্তু এখানে যেরকম প্রোফেজ 1 দিয়েছি, মায়োসিস 2 এর ক্ষেত্রে আমরা সেটা কি লিখবো? প্রোফেজ 2, ঠিক আছে? প্রোফেজ 2, ঠিক আছে? বাকিগুলিও এরকম, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এখন দেখো এখানেই শেষ না, এই যে দুইটা মায়োসিস, মায়োসিস 1 এবং মায়োসিস 2, এই দুইজনের মাঝখানে একটা ধাপ আছে, এই ধাপটাকে আমরা বলি ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস, ঠিক আছে? ইন্টারকাইনেসিস, এই দুইটা ধাপ, অর্থাৎ একটা কোষ যখন মায়োসিস 1 প্রবেশ করবে, 1 কমপ্লিট করলো, এরপর যখন সে মায়োসিস 2 যাবে, তাদের দুইজনের মধ্যবর্তী একটা পর্যায় থাকে কোষের, সেই সময় কোষের নিউক্লিয়াসটা রেডি হয় মায়োসিস 2 পৌঁছানোর জন্য, সেই ধাপটাকে আমরা বলি কি? ইন্টারকাইনেসিস। তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে? মায়োসিস 1 আর মায়োসিস 2 এর মাঝখানে একটা পর্যায় আছে, সেটাকে আমরা বলি ইন্টারকাইনেসিস। এখন দেখো এই যে মায়োসিস 1, এই মায়োসিস 1 মেইনলি ক্রোমোজোমটা কি করবে? অর্ধেক, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে। আর এই যে মায়োসিস 2, হ্যাঁ মায়োসিস 2 যেটা, এই মায়োসিস 2টা হবে হচ্ছে গিয়ে একদমই মাইটোসিসের মতন। মায়োসিস 2 ধাপটা একদমই মায়োসিস 2 এর যে প্রোফেজ, তারপর মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, একদম সেম মাইটোসিসের মতন। তাহলে যারা মাইটোসিসটা বুঝে গিয়েছো আগের ক্লাস থেকে, তাদের জন্য মায়োসিস 2টা একদমই সোজা। আমরা আজকে মেইন ফোকাস রাখবো কি? মায়োসিস 1 এ, ঠিক আছে? এখন দেখো মায়োসিস 1 এ কিন্তু এখানেই ঘটনা শেষ না। মায়োসিস 1 এর যে প্রোফেজ ধাপটা আছে, এই প্রোফেজ ধাপটার ক্ষেত্রে কিন্তু কি হয়েছে যে এই প্রোফেজ ধাপটাকে আমরা আবার 5টা ভাগে ভাগ করতে পারি, এবং তুমি যখন ইন্টারে যাবে বা এইচএসসি তে পড়াশোনা করবে, তখন কিন্তু তোমার জন্য এই মায়োসিস 1 এর প্রোফেজ একটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে মায়োসিস 1 এর প্রোফেজ একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওকে? তাহলে দেখো মায়োসিস 1 এর প্রোফেজ মানে যে 1, এখানে হচ্ছে গিয়ে কি কি ধাপ আছে? লেপ্টোটিন, লেপ্টোটিন, এর পরেরটা হচ্ছে গিয়ে জাইগোটিন, জাইগোটিন, এরপরে হচ্ছে গিয়ে প্যাকাইটিন, প্যাকাইটিন, এরপরে কি? এরপরে হচ্ছে গিয়ে ডিপ্লোটিন, ডিপ্লোটিন, এবং যে 5 নাম্বার ধাপ, এটার নাম হচ্ছে ডায়াকাইনেসিস। এবং এই ধাপগুলি কিন্তু আমাদের একদম সিরিয়ালি মনে রাখতে হবে। এমন না যে আমি আগে লেপ্টোটিন বললাম, এরপর আমি লেপ্টোটিন বললাম, এরপর আমি ডিরেক্ট প্যাকাইটিনে চলে গেলাম, জাইগোটিন বাদ দিয়ে দিছি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? একদম সিরিয়াল মেনটেন করে পড়তে হবে, ওকে? তাহলে দেখো এটা মোটামুটি মায়োসিসের একটা ওভারভিউ দিলাম। এখন আমরা ডিরেক্ট চলে যাব কোথায়? প্রোফেজ 1 এ, ঠিক আছে? এবং প্রোফেজ 1 এ ডিরেক্ট আমরা কোথায় চলে যাব? লেপ্টোটিন দশায়। দেখো লেপ্টোটিন দশায় মেইনলি যেহেতু মায়োসিস 1 এর ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, এই জন্য মায়োসিস 1টাকে আমরা বলি হচ্ছে হ্রাসমূলক বিভাজন, হ্রাসমূলক বিভাজন। আর মায়োসিস 2টা যেহেতু মাইটোসিসের মতন, তাই এটাকে আমরা বলবো কি? সমীকরণিক বিভাজন। অর্থাৎ সমীকরণিক কেন? যে এখানে আসলে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এই জন্য এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। কিন্তু যেহেতু একটাই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, তো এখানেই আসলে ক্রোমোজোম দেখা যাবে, ওই যে আমি 25 দেখিয়েছিলাম, ওইরকম একটা কোষে 25টা ক্রোমোজোম হয়ে যাবে, ঠিক আছে? এরকম হচ্ছে 2টা কোষ তৈরি হবে, যেখানে হচ্ছে গিয়ে ধরো 23টা ক্রোমোজোম বিশিষ্ট। এরপরের ধাপটার মধ্যে হচ্ছে গিয়ে এই 23টা ক্রোমোজোম থেকে আবার হচ্ছে গিয়ে এই 2টা থেকে আবার নতুন করে 2টা কোষ তৈরি হবে, যাদের প্রত্যেকেই হচ্ছে গিয়ে কি 23টা ক্রোমোজোম বিশিষ্ট, ওকে? আচ্ছা, এটা যেহেতু মাইটোসিসের মতন, এই জন্য এটাকে বলা হবে সমীকরণিক বিভাজন, এটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। যাই হোক, আমরা ডিটেলসে গেলে এই জিনিসটা ক্লিয়ার হবে, প্যানিক হয়ে যাওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে গিয়ে
আমরা এখন যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে কি লেপ্টোটিন। এখন দেখো এই লেপ্টোটিনের মধ্যে আসলে কি ঘটনাটা ঘটবে। দেখো আমরা জানি যে লেপ্টোটিন হচ্ছে প্রোফেজ 1 এ ঘটতেছে, তাই না? প্রোফেজ 1 এ। এখন দেখো প্রোফেজ 1 এর মধ্যে আমরা যদি একটু চিন্তা করি যে মাইটোসিসের প্রোফেজ 1 এ কি হইতো, মাইটোসিসের প্রোফেজ 1 এ প্রথমেই জল বিয়োজন ঘটতো, তাই না? তাহলে এটা হচ্ছে লেপ্টোটিনের চিত্র। আমি তোমাদের বইয়ের চিত্রটাই আনার চেষ্টা করছি যাতে তোমাদের জন্য হচ্ছে কি ইজি হয় ব্যাপারটা বুঝতে। ওকে, তাহলে এখানে প্রথমে কি ঘটনা ঘটবে, প্রথমেই হবে কি জল বিয়োজন, প্রথমেই কি হবে জল বিয়োজন। তাহলে আমরা লিখি প্রথমেই কি হবে, কোষে জল বিয়োজন হবে। এখন চিন্তা করো একটা কোষের ভিতরে কি আছে, এখানে হচ্ছে কি গোল করে নিউক্লিয়াস দেখানো হয়েছে, আর এখানে এই যে কালো করে এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়। তাহলে লেপ্টোটিনে প্রথমেই জল বিয়োজন হলো। আমরা জানি যে জল বিয়োজন হলে ক্রোমোজোম গুলি কি হয়, অনেক বেশি চিকন হয়ে যায়, তাই না, সংকুচিত হয়ে যায়, এবং ক্রোমোজোম গুলি রঞ্জক ধারণ ক্ষমতা বা রং ধারণ ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জিনিসগুলো কিন্তু আমি গত ক্লাসে বলছি, যারা যারা দেখো নাই তারা কিন্তু আগের ক্লাসের ভিডিওটা দেখে নিতে পারো। আজকে আমি ওই জিনিসগুলি রিক্যাপ করতে গেলে আজকের ক্লাস শেষ হবে না। এরপর দেখো জল বিয়োজন যখন হবে তখন কি হবে, ক্রোমোজোম গুলি স্পষ্ট হবে এবং ক্রোমোজোম গুলি সংকুচিত হবে। এর চাইতে বড় যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, দেখো এখানে প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে এই যে সাদা করে এই জায়গাটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই জায়গাটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। এখন এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের দুই পাশে হচ্ছে আমরা ক্রোমোজোমের বাহু দেখতে পাচ্ছি, তাই না? এই যে ক্রোমোজোমের আমরা বাহু দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমরা এই যে কালো কালো করে ছোট ছোট এই জিনিসগুলি আসলে কি, গুটির মতন মনে হচ্ছে যেন ক্রোমোজোমের গায়ে চিকেন পক্স হয়েছে। তাহলে এই জিনিসগুলি আসলে কি, এই জিনিসগুলো হচ্ছে ক্রোমোমিয়ার, ঠিক আছে? এবং লেপ্টোটিনের ক্ষেত্রে তোমার যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা প্রত্যেকটা থেকে এই যে আমরা হচ্ছে গিয়ে দেখলাম 5টা ধাপ, 5টা ধাপের থেকে কিছু শব্দ আমি এখানে লিখে দিব, যেই শব্দগুলি তোমার পরীক্ষার জন্য মনে রাখতে হবে, এমসিকিউর জন্য মনে রাখতে হবে, এবং পরীক্ষা আসলে এই শব্দগুলি অবভিয়াসলি লিখতে হবে তোমার সৃজনশীল খাতায়। দেখো প্রথমেই লিখবা জল বিয়োজন হবে, দ্বিতীয়ত লিখবা যে ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যাবে, ঠিক আছে, ক্রোমোজোমে ক্রোমোমিয়ার দেখা যাবে। 3 নম্বরে লিখতে হবে যে ক্রোমোজোমগুলি এই সময় বিন্যস্ত হবে, এবং বিন্যস্ত হলে এদের দেখতে অনেকটা মনে হবে কি একটা ফুলের তোড়ার মতন। এখন ফুলের তোড়াকে ইংলিশে আমরা কি বলি, বুকে, তাই না, বুকে বা বুকেট। এখন এই যে ফুলের তোড়ার মতন দেখা যাচ্ছে ক্রোমোজোম গুলিকে, আমি জানি না এই ক্রোমোজোম গুলিকে কিভাবে আসলে ফুলের তোড়ার মতন বিজ্ঞানীদের লাগছে, যাই হোক ওনাদের যেহেতু লেগেছে আমরা এভাবেই মনে রাখবো, যেহেতু ফুলের তোড়ার মতন লেগেছে এই জন্য ফুল এই ক্রোমোজোমের এই অবস্থায় ক্রোমোজোম গুলিকে আমরা কি বলি, যে ক্রোমোজোম গুলি বুকে গঠন করবে। বুকে মানে হচ্ছে ফুলের তোড়া, ঠিক আছে, ফুলের তোড়া দেখতে মনে হচ্ছে যে ক্রোমোজোম গুলো হচ্ছে ফুলের তোড়ার মতন, এই জন্য বুকে গঠন করতেছে বা বুকে গঠন করে এটা বলা হয়। 4 নাম্বার এবং লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে ক্রোমোজোম গুলি এই সময় পোলারাইজড বিন্যাস দেখা যাবে। পোলারাইজ বিন্যাস কি, দেখো এই জিনিসটা যদি আমি হচ্ছে গিয়ে এভাবে আঁকি, তোমরা উত্তর মেরু দক্ষিণ মেরু পড়ছো না, তাহলে এই মেরু মানেই হচ্ছে পোল, তাহলে এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, তাই না? তাহলে দেখো এখানে এটা উত্তর মেরু বা উত্তর, এখানে আমরা বলি কি নর্থ পোল, তাই না, নর্থ পোল, তাহলে পোল মানে হচ্ছে গিয়ে মেরু। ক্রোমোজোম গুলিকে দেখা যাবে যে কোনো একটা সাইডে চলে আসতেছে, যে কোনো একটা মেরুর দিকে দেখা যাবে যে ক্রোমোজোম গুলি হয়তো বা এই সাইডের দিকে চলে আসতেছে, কিছু ক্রোমোজোম আরেক মেরুর দিকে চলে যাচ্ছে। যেহেতু ক্রোমোজোম গুলি কোন একটা মেরু বা পোলের কাছাকাছি চলে যাচ্ছে, এই জন্য ক্রোমোজোমের এই অবস্থায় বিন্যাসগুলিকে আমরা বলবো পোলারাইজড বিন্যাস। তাহলে আমরা এখানে টোটাল 4টা শব্দ মনে রাখবো বা 4টা পয়েন্ট আমরা মনে রাখবো, এবং তোমার লেপ্টোটিনে এই 4টা পয়েন্ট তুমি মনে রাখলে তুমি এখান থেকে এমসিকিউ দিতে পারবা, তুমি এখান থেকে সিকিউ দিতে পারবা, এবং তোমার সৃজনশীলে যদি কখনো লেপ্টোটিনকে ইন্ডিকেট করে কোনো সৃজনশীল আসে দেখা যাবে হয়তো বা পোলারাইজ বিন্যাসের কথা বলছে, অথবা বুকের কথা বলছে, অথবা ক্রোমোমিয়ারের কথা বলছে। তো আশা করি তোমাদের জন্য জিনিসটা হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন যে আচ্ছা যারা প্রশ্ন করছো যে আগে 2টা ক্লাস কোথায় পাবে, আমি আমাদের যে এনডিসি একটা পেজ আছে নটরডেম কলেজ অ্যাডমিশন ব্যাচ 23, ওই পেজটার ভেতরে আমি কয়েকদিন আগেই পোস্ট করছিলাম আগে 2টা ক্লাসের লিংক। এছাড়া আমাদের এই স্টুডেন্টস বি যে পেজটা থেকে আজকে আমি লাইভে এসেছি, এই পেজটার মধ্যেও কিন্তু হচ্ছে গিয়ে আমি ক্লাসটা নিয়েছিলাম, একটা হচ্ছে আমি ওই গ্রুপে নিচ্ছি আর একটা এই পেজে নিচ্ছি, তো খোঁজ করলে ইনশাল্লাহ পেয়ে যাবা। এরপর দেখো আমরা 2 নাম্বার ধাপে চলে যাব। 2 নাম্বার ধাপটা কি, জাইগোটিন। 2 নাম্বার ধাপের নাম। এখন দেখো এই জাইগোটিনে কি হবে, তুমি জানো যে তুমি তোমার জীবনে অর্ধেক ক্রোমোজোম পাও কি থেকে, পিতার থেকে, অর্ধেক পাও তুমি তোমার মায়ের থেকে। তাহলে একটা মানুষের তোমার বাবা কি করছে, তোমার বাবার এখন কিন্তু হচ্ছে গিয়ে কি আমাদের বাবার যে জনন কোষটা বা মায়ের যে জনন কোষটা, সেই কোষটার মধ্যে জনন মাতৃকোষটা, সেই কোষটা থেকে কিন্তু বিভাজন হচ্ছে, সেই কোষটার বিভাজন আমরা দেখতে পাচ্ছি। এখন তোমার বাবার দিয়ে 46টা ক্রোমোজোম আছে,
এই 46টা ক্রোমোজোমের 23টা তোমার বাবা পাইছে কার থেকে বলো? তোমার দাদার থেকে, তাই না? মানে তোমার বাবা তার বাবার থেকে পাইছে। তো আমি এখানে দাদা লিখছি, মানে তোমার দাদার থেকে। বাকি 23টা ক্রোমোজোম কার থেকে পেয়েছে? তোমার দাদির থেকে। তাহলে দেখা যায় কি যে এই 23টা ক্রোমোজোমকে আমরা নাম্বারিং করি 1 2 3 এভাবে। তো তোমার দাদির ক্রোমোজোম গুলিকে আমরা এভাবে 1 2 3 এরকম করে 23 নাম্বার পর্যন্ত নাম্বারিং করি। তোমার বাবার 1 নাম্বার ক্রোমোজোমটা যদি তোমার দাদা থেকে পাওয়া, তোমার বাবার দেহে তোমার দাদা থেকে পাওয়া 1 নাম্বার ক্রোমোজোমটা যদি তার উচ্চতা নির্ধারণের জন্য হয়, তোমার দাদির থেকে পাওয়া 1 নাম্বার ক্রোমোজোমটা উচ্চতা নির্ধারণের জন্য হবে। ঠিক আছে? তাহলে তোমার বাবা তোমার দাদার থেকে আর তোমার দাদির থেকে 1 নাম্বার 1 নাম্বার করে হচ্ছে গিয়ে কি 1 নাম্বার ক্রোমোজোমের 2টা পাইছে। তো এই 2টা ক্রোমোজোমকে আমরা কি বলি জানো? এই 2টা ক্রোমোজোমকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস, হোমো মানে কি সম। তাহলে এই 2টা ক্রোমোজোমের কাজ কি? 2টা ক্রোমোজোমের কাজই হচ্ছে উচ্চতা নির্ধারণ। 2টা ক্রোমোজোমের কাজ হচ্ছে উচ্চতা নির্ধারণ। এই জন্য এদেরকে আমরা বলবো কি? হোমোলোগাস ক্রোমোজোম। এখন দেখো জিনিসটা অনেকটা ক্রোমোজোম দিয়ে বুঝতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। চিন্তা করো, তোমার আজকে জন্মদিন, তোমার তোমার খুবই কালার করতে ভালো লাগে, তোমার বাবা তোমাকে এক সেট রং পেন্সিল দিছে, ওইটার মধ্যে ভরত ফেভার ক্যাসেলের 12টা রঙের এক সেট রং দিছে। তোমার মা তোমাকে এক সেট রং দিছে, উনিও ফেভার ক্যাসেলের 12টা রং কালারের এক সেট কালার দিছে। তাহলে তোমার বাবা যে এক সেট রং দিল সেখানে তুমি একটা লাল রং পাচ্ছ কিনা? তারপর তোমার মা যে এক সেট রং দিল সেখানে তুমি একটা লাল রং পাচ্ছ। দুইটা দিয়েই তুমি কালার করলে এই লাল রংটাও হচ্ছে গিয়ে কি, তুমি যখন পেজে দাগ টানবে লাল কালার দিবে, এই লাল রংটা দিয়ে তুমি যখন পেজে দাগ টানবে লাল কালার দিবে। এক্স্যাক্টলি এই ঘটনাটাই ঘটতেছে ক্রোমোজোমের ক্ষেত্রে। তাহলে তোমার দাদা তোমার বাবাকে যে 23টা ক্রোমোজোম দিছিল তার মধ্যে একটা ক্রোমোজোম আছে উচ্চতা নির্ধারণের জন্য, তোমার দাদি তোমার বাবাকে যে 23টা ক্রোমোজোম দিচ্ছে তার মধ্যে একটা আছে উচ্চতা নির্ধারণের জন্য। তাহলে এই ক্রোমোজোম হচ্ছে গিয়ে এই 2টা লাল রঙের মতন, যাদের কাজ হচ্ছে কি এই 2টা ক্রোমোজোমের কাজ সেম, যেমন এই 2টা লাল রঙের কাজ সেম। তাহলে এদেরকে আমরা বলবো কি? হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম মানে যে একটা ক্রোমোজোম যার একটা আসে মাথার থেকে 2টা ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম সবসময় কিন্তু কি জোড়া করে হবে, ঠিক আছে? জোড়া করে। এখানে দেখো না এক নং মানে এরকম আমি 2টা 1 নং ক্রোমোজোম পাচ্ছি, মানে হচ্ছে কি 2টা ক্রোমোজোম। তাহলে একটা আসবে মায়ের থেকে, একটা আসবে বাবার থেকে। এখন জাইগোটিনে কি হবে? জাইগোটিনে প্রথমেই এই হোমোলোগাস ক্রোমোজোম গুলি জোড়া গঠন করবে, অর্থাৎ এই ক্রোমোজোম গুলি যেগুলি উচ্চতা নির্ধারণের জন্য, যেটা গায়ের রং নির্ধারণের জন্য, এরকম 2টা ক্রোমোজোম পাশাপাশি চলে আসবে। ঠিক আছে, যেটাকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম জোড় সৃষ্টি করবে। হোমোলোগাস ক্রোমোজোম ক্রোমোজোম জোড় সৃষ্টি করবে। তো তোমরা যারা যারা জয়েন করে আছো তারা কিন্তু অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং লাইভটা নিজেদের প্রোফাইল থেকে শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এই যে হোমোলোগাস ক্রোমোজোম জোড় সৃষ্টি করলো, এই ঘটনাটাকে আমরা কি বলবো? এই ঘটনাটাকে আমরা বলবো সিনাপসিস। তো তোমাদের পরীক্ষায় কিন্তু এটা প্রায় সময় দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে জ্ঞানের প্রশ্ন আসে যে সিনাপসিস কাকে বলে। তাহলে সিনাপসিস আর কিছুই না, এই যে আমি 1 নাম্বার পয়েন্টে লিখেছি হোমোলোগাস ক্রোমোজোম জোড় সৃষ্টি করবে, অর্থাৎ যারা হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি চলে আসবে তখন এই ঘটনাটাকে আমরা বলবো কি? সিনাপসিস। ঘটনাকে আমরা বলবো সিনাপসিস। আর 3 নাম্বার একটা পয়েন্ট বাইভ্যালেন্ট। তাহলে এই যে হোমোলোগাস ক্রোমোজোম, এই দুইজনকে এরা যখন পাশাপাশি চলে আসবে, দুইজন পাশাপাশি এসে সংসার গঠন করছে, বুঝছো? হোমোলোগাস ক্রোমোজোম দুইজন পাশাপাশি এসে সংসার গঠন করছে, ওদের সংসারের নাম হচ্ছে গিয়ে বাইভ্যালেন্ট। তাহলে জোড়াগুলিকে একত্রে বলা হবে বাইভ্যালেন্ট। আর জোড়া তৈরি করার ঘটনাটাকে আমরা বলবো কি? সিনাপসিস। সিনাপসিস অনেকটা বিয়ের মতো, যেখানে একটা ছেলে একটা মেয়ের বিয়ে হয়, এরপরে তারা কি করে? জোড় গঠন করে ফেলে। জোড় গঠন করাটাকে, ওই জোড়টাকে আমরা বলতেছি বাইভ্যালেন্ট, বা কাপেল গঠন করাটাকে আমরা বলতেছি, কাপেলটাকে বলতেছি বাইভ্যালেন্ট। আর কাপেল গঠন করার যে প্রক্রিয়া, অর্থাৎ তাদের বিয়ে, এটাকে আমরা বলতেছি হচ্ছে সিনাপসিস। ওকে, আমি আসলে এই উদাহরণ দেয়া লাগলো, অন্য কোনো উদাহরণ আসলে আমার মাথায় আসতেছে না। এখন তোমরা যারা যারা জয়েন করছো তারা আমাকে বলো যে আমাদের যদি ক্রোমোজোম সংখ্যা হয় 46, তাহলে আমাদের দেহে বাইভ্যালেন্ট সংখ্যা কত? বাইভ্যালেন্ট মানে এক জোড়াকে আমি একটা বাইভ্যালেন্ট বলতেছি। ক্রোমোজোম সংখ্যা যদি হয় 46, তাহলে এই কোষটার মধ্যে বাইভ্যালেন্ট সংখ্যা কত হবে? বলো, বাইভ্যালেন্ট সংখ্যা কত হবে? আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, আমি একটু দেখি। আচ্ছা, সাউন্ড প্রবলেম হচ্ছে তোমাদের? আমাকে এটাও একটু জানাও যে সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি। আমাদের জাইগোটিন কিন্তু পড়া শেষ, জাইগোটিনে এতটুকুই আমাদের মনে রাখতে হবে, এর বেশি আমাদের লাগবে না। আচ্ছা, তোমরা হচ্ছে গিয়ে গোলাম মোস্তফা, নুরে জান্নাত, এম রাইসা, তারপরে হচ্ছে নেহান নাবিল, সানজানা, তানজিন, সালমা, নুসরাত, শুভ জ্যোতি, মাইশা সবাই উত্তর দিয়েছো 23টি। আচ্ছা, এরপরে হচ্ছে আতিয়ারা, নাফি, নিশাত,
মেহেদী হাসান, সবাই টেস্ট উত্তর দিয়েছো, যারা যারা টেস্ট উত্তর দিয়েছো সঠিক উত্তর হয়েছে এবং অসংখ্য ধন্যবাদ। এর আগে ক্লাসে আমি যতগুলি প্রশ্ন করছি একজনও সঠিক উত্তর দিতে পারো নাই। আচ্ছা, তো সবাই নিজেরা অনেক আশাহত হয়ে গিয়েছিল। আজকের ক্লাসে মাশাআল্লাহ সবাই সঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, তাহলে দেখো এরপরে আমরা যে ধাপটা পড়বো এটা হচ্ছে গিয়ে প্রোফেজ একের মোস্ট ইম্পর্টেন্ট ধাপ এবং এর নাম হচ্ছে প্যাকাইটিন। কোনো ধাপ তোমার মনে নাই কিন্তু তুমি প্যাকাইটিন পড়ে যাবা। পরীক্ষার আগের রাতে একটা ধাপই তোমার পড়ার টাইম আছে, পরীক্ষার হলে ঢোকার আগে তুমি কি পড়বা? প্যাকাইটিন পড়বা এই চ্যাপ্টারের পরীক্ষার সময়। তাহলে আমরা এখন সেই ধাপটা সম্পর্কেই পড়বো যার নাম হচ্ছে গিয়ে প্যাকাইটিন। প্যাকাইটিনে অনেকগুলি ঘটনা ঘটবে এবং প্রত্যেকটা ঘটনা আমরা মনোযোগ দিয়ে মনে রাখবো। ওকে, তাহলে প্রথমে দেখো আমাদের কি হয়েছে, হোমোলগাস ক্রোমোজোম জোড়া সৃষ্টি করছে। তাহলে আমরা তখন ক্রোমোজোমে দেখছিলাম কি ক্রোমোজোমটা দেখতে অনেকটা এইরকম ছিল, তাই না? এই সময় কি হবে, এই ক্রোমোজোমটা ভাগ হয়ে যাবে, মাঝ বরাবর ভাগ হয়ে যাবে। আমরা ক্রোমোজোমের মাঝখানে এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা ভাগ হবে না, সেন্ট্রোমিয়ার ভাগ হবে না। সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমের এটা হচ্ছে কি একটা বাহু, এই বাহুগুলি ভাগ হয়ে যাবে, বাহুগুলো ভাগ হয়ে যাবে। তাহলে চিন্তা করো যখন ক্রোমোজোমের বাহুগুলো এভাবে ভাগ হয়ে যাচ্ছে, ক্রোমোজোমের বাহু ভাগ হয়ে গেলে এই একটা ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোমটা তখন এরকম হয়ে যাবে না দেখতে অনেকটা? এই ক্রোমোজোমটা তখন দেখতে একটা এরকম হয়ে যাবে না, কারণ আমি হচ্ছে মাঝ বরাবর এভাবে ভাবে ভাগ করে দিচ্ছি বা কেটে দিচ্ছি। নর্মালি মনে করো কেটে দিয়েছি, তখন কিরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? তাহলে বাইভ্যালেন্টের মধ্যে দুইটা ক্রোমোজোম আছে এবং দুইজনই কি হয়েছে, এই কাহিনী করছে, এরকম হয়ে গেছে, তখন তাদেরকে আমরা এরকম দেখতে পাবো, তাই না? এখন দেখো এখানে একটা কালো করে দেয়া আছে আর একটা সাদা করে দেয়া হয়েছে। কিভাবে, কেন দেয়া হয়েছে? কারণ কালো দিয়ে বোঝানো হয়েছে যে এটা ধরো হচ্ছে গিয়ে মায়ের থেকে আসছে, মা থেকে, এটা ধরো হচ্ছে গিয়ে তোমার বাবার থেকে আসছে, এই জন্য এভাবে একটা কালো একটা সাদা দিয়ে আমরা আলাদা করে বোঝানোর জন্য একটা কালো করে দেওয়া হয়েছে আর একটা সাদা করে দেওয়া হয়েছে। তাহলে প্রথমেই কি ঘটনাটা ঘটবে বলো? প্রথমেই ক্রোমোজোম গুলোর কি হবে, সেন্ট্রোমিয়ার ব্যতীত, প্রত্যেকটা বাইভ্যালেন্টে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম গুলো কি করবে, দুভাগে বিভক্ত হবে। তাহলে বাইভ্যালেন্টে আমরা মনে রাখবো কি, ভ্যালেন্টে ক্রোমোজোম ক্রোমোজোম বিভক্ত হবে, বিভক্ত হবে, বিভক্ত হবে। তাহলে আমাকে একটু বলো তো, একটা বাইভ্যালেন্টে আমরা কয়টা ক্রোমাটিড পাবো? একটা বাইভ্যালেন্টে আমরা কয়টা ক্রোমাটিড পাবো? বাইভ্যালেন্টে ক্রোমোজোম বিভক্ত হবে, এখানে আমাদের মনে রাখতে হবে একটা কথা, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার ব্যতীত। একটা বাইভ্যালেন্টে আমরা কয়টা ক্রোমাটিড পাবো? কয়টা ক্রোমাটিড পাবো? সেন্ট্রোমিয়ার ব্যতীত। ঠিক আছে, একটা বাইভ্যালেন্টে থাকে দুইটা ক্রোমোজোম, এরা যদি বিভক্ত হয়ে যায় কয়টা ক্রোমাটিড পাবো? আমি একটা প্রশ্ন করেছি, আচ্ছা আপু স্লো পড়ান। আচ্ছা, কালোটার নাম হচ্ছে কাজমা। আচ্ছা, কালোটার নাম কাজমা না ভাইয়া? আচ্ছা ঠিক আছে। শুভজ্যোতি বলতেছো 4, নুসরাত নাদিয়া 4, 4টা, নির্ণয় নন্দী, সুমাইয়া হাসান 4 4। আচ্ছা সবাই 4টা বলতেছো, আচ্ছা ঠিক আছে, একটা বাইভ্যালেন্টে আমরা 4টা ক্রোমাটিড পাবো। ওকে, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। দেখো এই যে ক্রোমোজোমটা, হ্যাঁ এটা একটা ক্রোমোজোম, একটা বাইভ্যালেন্টের, এটা আরেকটা ক্রোমোজোম। ঠিক আছে, আমি এটা একটু কালার করে দিলাম, আরেকটা ক্রোমোজোম। তাহলে দেখো ক্রোমাটিড কাকে বলবো? আমি ক্রোমাটিড বলবো, এটাকে যদি আমি মাঝ বরাবর ভাগ করে দিতাম তাহলে যে দুইটা অংশ তৈরি হতো তাদেরকে আমরা ক্রোমাটিড বলি। যদিও আমি ভাগ করে দিই নাই, এখানে ভাগ হবে না, তাহলে এখানে ভাগ না হলেও আমরা এভাবে চিন্তা করি যদি মাঝ বরাবর ভাগ হয়ে যেত তাহলে এখানে কয়টা পাওয়া যেত, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এই সাইডে এটা একটা ক্রোমাটিড, এই সাইডে একটা ক্রোমাটিড। তাহলে এরকম আমরা 4টা ক্রোমাটিড পেতাম, 4টা ক্রোমাটিড পেতাম। ঠিক আছে, এখন এই যে 4টা ক্রোমাটিড আমরা পেয়েছি, হ্যাঁ এই অবস্থাটাকে বলা হয় কি, টেট্রাড। তাহলে টেট্রাড মানে হচ্ছে গিয়ে 4টা ক্রোমাটিড, টেট্রাড মানে হচ্ছে গিয়ে, লিখে ফেলছে, টেট্রাড মানে হচ্ছে 4টা ক্রোমাটিড। ওকে, এই অবস্থাটাকে আমরা বলবো টেট্রাড। টেট্রাড মানে হচ্ছে গিয়ে 4টি ক্রোমাটিড, ক্রোমাটিড। এখন দেখো এই যে টেট্রাড, এখানে এরপরে 3 নম্বরে আমাদের মনে রাখতে হবে সিস্টার ক্রোমাটিড আর নন সিস্টার ক্রোমাটিড। সিস্টার মানে কি বলো? বোন, তাই না? বোন, তুমি কাকে তোমার বোন বলবা? যে হচ্ছে গিয়ে কি তোমার তোমার মায়ের গর্ভ থেকে আসছে, সে হচ্ছে তোমার বোন। এন্ড তোমার ফ্রেন্ড কে তুমি যতই হচ্ছে বলো যে এই আমার বেস্টি, এই হেন তেন, কিন্তু ও কিন্তু তোমার বোন না, ও তোমার ফ্রেন্ডই, তাই না? তাহলে দেখো এখানে আমরা দুইটা জিনিস জানবো, একটা হচ্ছে গিয়ে কি সিস্টার ক্রোমাটিড, আরেকটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। তোমার ফ্রেন্ডের সাথে তোমার অনেক ভালো সম্পর্ক, কিন্তু তারপর ও কিন্তু তোমার রক্তের সম্পর্ক না ওর সাথে, এবং তুমি ওকে তোমার বোন বলতে পারতেছো না। কিন্তু তোমার বোনের সাথে তোমার অনেক সারাদিনই হচ্ছে খুনসুটি হয়, কিন্তু তারপরেও তার সাথে তোমার রক্তের সম্পর্ক আছে বা সিস্টার। কেন বলতেছো? কারণ সে হচ্ছে গিয়ে তোমার মায়ের পেটের বোন, আমরা বলি না? তাহলে দেখো এখানে আমরা এই যে ক্রোমাটিড, আমি যদি এখানে একটু এভাবে এঁকে ফেলি আরেকবার, এই যে আমাদের হচ্ছে গিয়ে 4টা ক্রোমাটিড তৈরি হলো, এই 4টা ক্রোমাটিডের মধ্যে আমরা দেখবো কি সিস্টার ক্রোমাটিড এবং কিছু নন সিস্টার ক্রোমাটিড। তাহলে সিস্টার ক্রোমাটিড কারা? দেখো এখানে আমাদের 4টা ক্রোমাটিড আছে, আমি নাম্বারিং করি, 1 নাম্বার ক্রোমাটিড, 2 নাম্বার ক্রোমাটিড, 3 আর 4।
তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার এরা হচ্ছে গিয়ে সেম ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড, ঠিক না? সেম ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড, অর্থাৎ এদের মা হচ্ছে সেম, এরকম মনে রাখতে পারো। তাহলে এদেরকে আমরা বলবো কি সিস্টার ক্রোমাটিড। তাহলে আমি এখানে লিখে দেই, এখানে সিস্টার ক্রোমাটিডের পাশে লিখলাম কি 1 আর 2 হচ্ছে সিস্টার ক্রোমাটিড, বা 3 আর 4 হচ্ছে গিয়ে সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ এরা হচ্ছে গিয়ে কি সেম ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড। কিন্তু নন সিস্টার কাদেরকে বলবো? তাহলে 1 আর 3 হচ্ছে গিয়ে নন সিস্টার ক্রোমাটিড, 2 আর 4 হচ্ছে গিয়ে নন সিস্টার ক্রোমাটিড, কারণ এরা হচ্ছে আলাদা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড। তাহলে চিন্তা করো 1 নাম্বার আর হচ্ছে গিয়ে 3 নাম্বার, অথবা 1 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার, আর 2 নাম্বার আর হচ্ছে নাম্বার, অথবা 2 এবং 4 এদেরকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ দুটি আলাদা ক্রোমোজোমের ক্রোমাটিডকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড, আর একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? আচ্ছা, তাহলে কেউ বলতেছো ফার্স্ট চাই, কেউ বলতেছো মানে আমি স্লো যাইতে বলতেছো, আমার নিজের যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে আমি ওভাবেই যাচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড দুইটা জিনিস আমরা পেলাম, তাই না? তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে ক্রসিং ওভার হবে। কি ক্রসিং ওভার জিনিসটা আবার কি ভাই? এটা তো আমরা বুঝি না। দেখো ক্রোমোজোম গুলো কি করতেছে, একজন আরেকজনের কাছাকাছি ঘেঁষে আছে, তাই না? তাহলে এটা ধরো একটা ক্রোমোজোম, ঠিক আছে, এটা একটা ক্রোমোজোম, এর পাশে আরেকটা ক্রোমোজোম আছে, যে হচ্ছে গিয়ে আরেকটা ক্রোমোজোম আছে, তো এটাকে আমি একটু কালার করে দিলাম। এখন এই ক্রোমোজোম গুলি কি বলবে জানো? এই ক্রোমোজোম গুলি বলবে যে ভাই অনেক তো মানে একঘেয়ে, জীবনে অনেক একঘেয়েমি চলে আসছে, বোরিং লাগতে লাইফটা, চলেন আপনি আমারই কিছু দেন, আমি আপনারই কিছু দিই। তো এও বলবে যে না আচ্ছা ঠিক আছে চলেন আপনি আমারই কিছু দেন, আমি আপনারই কিছু দিই। তো তখন কি করবে, এই ক্রোমোজোমটার এই জায়গার এতটুকু অংশ ও কি করবে, কেটে ফেলবে। এই ক্রোমোজোম ওর এতটুকু অংশ কেটে ফেলবে, ঠিক আছে? তাহলে কেটে ফেলার পরে কি হচ্ছে, কেটে ফেলার পরে দেখা গেল যে এই ক্রোমোজোমের এই অংশটা এখানে এসে যুক্ত হবে, এই ক্রোমোজোমের এই অংশটা এই জায়গায় এসে যুক্ত হবে। তখন ক্রোমোজোমটাকে দেখতে কিরকম লাগবে দেখো, এই ক্রোমোজোমটাকে দেখতে এই জায়গায় হচ্ছে গিয়ে তার পাশের ক্রোমোজোমের একটু অংশ চলে আসছে, ঠিক আছে? আর এই ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা দেখবো যে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পুরাটাই কালার করা ছিল, কিন্তু এখানে হচ্ছে গিয়ে পাশের জনের অংশ চলে আসছে, বুঝছো? তাহলে দুইজনকে দেখতে কিরকম হয়ে যাবে? তাহলে দেখো, তাহলে এখানে আমরা কি দেখলাম যে এনার কাছে হচ্ছে গিয়ে কি ওর ওই ক্রোমোজোম থেকে একটু অংশ চলে আসছে, এনার কাছে হচ্ছে গিয়ে এর পাশের ক্রোমোজোম থেকে অংশ চলে আসছে। তাহলে এই যে অংশ চলে আসলো এবং এই যে অংশের বিনিময় ঘটলো, এই যে অংশের বিনিময় ঘটা, এই ঘটনাটাকে আমরা বলি ক্রসিং ওভার। ক্রসিং ওভার, অংশের বিনিময় ঘটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো ক্রসিং ওভার। তাহলে এটা কাদের ক্ষেত্রে ঘটবে? হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে ঘটবে। এবং যখন এই হোমোলোগাস ক্রোমোজোম গুলি পাশাপাশি থাকে তখন এই জায়গাটা দেখতে অনেকটা এক্স এর মতন মনে হয়, এই জায়গাটা দেখতে অনেকটা ইংরেজি এক্স এর মতন মনে হয়। দেখো ইংরেজি এক্স এর মতন মনে হচ্ছে, এবং এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে কায়াজমা। এই জায়গাটার নাম কি? কায়াজমা। তাহলে কায়াজমা হচ্ছে ক্রসিং ওভারের জন্য যখন তারা পাশাপাশি আসবে তাদের মধ্যে মনে হবে যেন একটা ইংরেজি এক্স অক্ষর, তাহলে এই জন্য এটাকে বলা হবে কায়াজমা। আর ক্রসিং ওভার হচ্ছে এদের ভেতরে যখন এরা হচ্ছে গিয়ে খুব বোর হয়ে যাচ্ছে, একজন আরেকজনকে একটু অংশ দিয়ে দিচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলবো কি ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার হচ্ছে ঘটনা, আর কাজমা হচ্ছে ওই এক্সাক্ট জায়গাটা, যেই জায়গাটা দেখতে কি হচ্ছে ইংরেজি এক্স অক্ষরের মনে হচ্ছে, বুঝছো? আচ্ছা, তাহলে দেখো ভয়েস ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম কি বাইভ্যালেন্ট সৃষ্টি, বাইভ্যালেন্ট গুলি কি হবে, বাইভ্যালেন্ট গুলো হচ্ছে গিয়ে ক্রোমোজোম গুলি বিভক্ত হয়ে যাবে, বাইভ্যালেন্টের ক্রোমোজোম গুলো টেট্রাড গঠন করবে। এরপরে আমরা দেখেছি কি, কেউ বলতেছো ক্লিয়ার, কেউ বলতেছো হচ্ছে গিয়ে আচ্ছা, কেউ বলতেছো ক্লিয়ার, কেউ বলতেছো ক্লিয়ার না। আচ্ছা, আপনি বলেছিলেন সিনাপসিস কিন্তু লিখলেন সিনাসপিস। আচ্ছা, আমি লেখার মধ্যে বানান ভুল করছি। আচ্ছা, সিনাপসিস হবে। তাহলে আমি একটু ঠিক করে দিই তোমাদেরকে। আয় হায়, এত বয়স হয়ে গেছে এরপরে। আচ্ছা সিনাস, আচ্ছা এখানে আমার ভুল হচ্ছে। তাহলে হচ্ছে সিনাপসিস, ঠিক আছে প। আশা করি তোমরা এবার ঠিক করে নিবা, আমার একটু হচ্ছে গিয়ে লেখার সময় ভুল হয়েছিল। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে গিয়ে যেটা বলতেছিলাম যে আমাদের প্যাকাইটিন ধাপ শেষ, এরপরে আমরা পরবর্তী ধাপে চলে যাব, সেটা হচ্ছে কি ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি ঘটনাটা ঘটবে? ডিপ্লোটিনে দেখা যাবে যে সেন্ট্রোমিয়ার গুলি এই যে তারা হচ্ছে গিয়ে পাশাপাশি কাজমা গঠন করলো। দেখো এই যে এটা হচ্ছে ডিপ্লোটিনের চিত্র। তো পাশাপাশি যখন কাজমা গঠন করলো বা ক্রসিং ওভার, দেখো ক্রসিং ওভার আমি যখন একে দেখিয়েছি আমি একটা জায়গায় ক্রসিং ওভার দেখিয়েছি,
তো একটা ক্রোমোজোমে যে এক জায়গায় ক্রসিং ওভার হবে এরকম না, ক্রসিং ওভার দুই জায়গায় হতে পারে। এই যে এখানে একটা হয়েছে, এখানে আরেকটা হয়েছে, দুই জায়গায় হলো, তাই না? তখন এরা কি করবে, এদের মধ্যে ক্রসিং ওভার দেয়া নেওয়া অনেক হয়েছে, এরপর এদের আর ভালো লাগতেছে না, এরা তখন কি বলবে যে এদের মধ্যে বিকর্ষণ শুরু হবে, যে বলছে যে না তোর সাথে আমি আর থাকবো না। তো প্রথমেই এই বিকর্ষণটা শুরু হবে এই সেন্ট্রোমিয়ারের মধ্যে, যে না আমরা হচ্ছে গিয়ে ওর সাথে আর মিলতেছে না, তো আমি হচ্ছে গিয়ে এখন আর থাকবো না। আমরা এখন পড়ছি হচ্ছে কি ডিপ্লোটিন, ঠিক আছে, আমরা এখন পড়তেছি ডিপ্লোটিন। তো এরা কি করবে, বিকর্ষণ শুরু হবে। তাহলে প্রথমেই কোথায় বিকর্ষণ শুরু হবে, সেন্ট্রোমিয়ারে বিকর্ষণ শুরু হবে। এখন চিন্তা করো বিকর্ষণ মানে কি, এরা একজন আরেকজন থেকে দূরে সরে যাবে। তাহলে এরা তখন কি করবে, একজন আরেকজন থেকে দূরে সরে যাবে। যখনই দূরে সরে যাবে এদের মাঝখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে। তুমি চিন্তা করো, তুমি দুইটা দড়ি নিয়েছো, হ্যাঁ দড়ি বা রশি নিছো, এখন দুইটা রশির এই জায়গায় তুমি একটা গিট দিছো, এরপর তুমি এই জায়গায় একটা গিট দিয়েছো। এখন তুমি এই রশির মাঝ ধরে এই পাশ, এই মাঝখানে ধরে, এই রশির মাঝখানে ধরে তুমি এদিকে টান দিতেছো, এদিকে টান দিচ্ছ, এই রশিটার মাঝখানে ধরে তুমি এইদিকে টান দিচ্ছ। তখন জিনিসটা অনেকটা কিরকম হবে, জিনিসটা তখন এরকম হয়ে যাবে না? দেখো তো জিনিসটা অনেকটা এরকম হয়ে যাবে না? মাঝখানে অনেক হচ্ছে গিয়ে কি, মাঝখানে যে জায়গাটা ছিল এই জায়গাটা কি হবে, আরো বেশি প্রশস্ত হয়ে যাবে না? তুমি, আমি কি বলেছি, দুইটা রশির দুই প্রান্তে গিট দিয়েছো, এরপরে এই সাইড দিয়ে হচ্ছে এই সাইড ধরে এই মাঝখানে ধরে এদিকে টান দিচ্ছ, এই মাঝখানে ধরে এদিকে টান দিচ্ছ, তাহলে মাঝখানে কি হবে, একটা বড় ফাঁকা জায়গা তৈরি হবে। ঠিক সেরকম ক্রোমোজোমের ক্ষেত্রে এই জায়গায় হচ্ছে গিয়ে কি আছে বলো, কাজমা, আর এই জায়গায় হচ্ছে গিয়ে কাজমা, দুই সাইড দিয়ে সেন্ট্রোমিয়ার টান দিতেছে, সরে যাবে, দুইজন দুই দিকে সরে যাচ্ছে, একজন এইদিকে একজন এইদিকে সরে যাচ্ছে। তখন মাঝখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হবে, এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলবো জানো, এই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো কি, লুপ। তাহলে ক্রোমোজোমের মধ্যে এরকম কি হবে, ক্রোমোজোমের ভেতরে এরকম লুপ সৃষ্টি হবে, ঠিক আছে, এইখানে হচ্ছে গিয়ে কি, লুপ সৃষ্টি হবে। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে গিয়ে, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এই বিকর্ষণের ফলে লুপ সৃষ্টি হবে। এবং বিকর্ষণের ফলে যখন লুপ সৃষ্টি হবে, তাদের মধ্যে যদি এরকম দুই জায়গায় কাজমা হয়, কাজমা থাকে, এবং এরা হচ্ছে কি একজন আরেকজন থেকে যখন সরে যাবে, একটা সময় দেখা যাবে যে একটা ক্রোমোজোম হচ্ছে কি এই পাশে চলে আসছে, আরেকটা ক্রোমোজোম এই সাইডে চলে আসছে, ঠিক আছে, একটা ক্রোমোজোম এই সাইডে চলে আসছে আর আরেকটা ক্রোমোজোম এই সাইডে চলে আসছে। মানে এতই বিকর্ষণ, এটা ধরো ওর সেন্ট্রোমিয়ার, এটা ওর সেন্ট্রোমিয়ার, দুইজন বিকর্ষণের ফলে এরা হচ্ছে গিয়ে দুই দিকে চলে যাচ্ছে। তখন তাদের মাঝখানে একটা কোণ তৈরি হয়, সেটাকে আমরা বলি কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ তৈরি হতে পারে। এটা কখন ঘটবে, যখন দেখবো যে কায়াজমা থাকবে দুইটা। কায়াজমা যদি দুই জায়গায় থাকে, ধরো এই জায়গায় একটা কায়াজমা, এই জায়গায় একটা কায়াজমা, ঠিক আছে, তখন চিন্তা করো এই ক্রোমোজোমটা এইভাবে সরে যাচ্ছে, এই ক্রোমোজোমটা এইভাবে সরে যাচ্ছে, জিনিসটা অনেকটা এইরকম হয়ে যাবে, এই ক্রোমোজোমটা এভাবে সরে যাচ্ছে, এই ক্রোমোজোমটা এইভাবে সরে যাচ্ছে, এটা তাদের সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। তখন এই জায়গায় মাঝখানে কত ডিগ্রি কোণ তৈরি হবে, 90 ডিগ্রি। এখানে মাঝখানে কত ডিগ্রি কোণ তৈরি হবে, 90 ডিগ্রি। কখন এই ঘটনাটা ঘটবে, যদি কায়াজমা দুইটা থাকে, যদি কাজমা দুই বা বেশি থাকে, দুই বা বেশি থাকে, তখন মাঝখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। আর কাজমা যদি একটা থাকে, কাজমা যদি একটা থাকে, তখন টান দিলে কি হবে দেখা যাবে, যখন হচ্ছে গিয়ে ধরো একটা জায়গায় কাজমা আছে, এই পাশে কোনো কাজমা নাই, তখন কি হবে, টান দেওয়ার ফলে একজন হচ্ছে কি এই সাইডে সরে আসবে আর আরেকজন হচ্ছে কি এই পাশে চলে গেছে, তাহলে এটা সেন্ট্রোমিয়ার, একজন দুইজন দুই প্রান্তে চলে যাচ্ছে, মাঝখানে কোণ হবে হচ্ছে কি 180 ডিগ্রি। জাস্ট এটা মনে রাখবা, কাজমা একটা থাকলে কোণ হবে 180 ডিগ্রি, কাজমা দুইটা থাকলে কোণ হবে কত, 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে হচ্ছে কাজমা একটা। আর লুপ সবসময় একটা হবে, লুপ সবসময় মাঝখানে এরকম ফাঁকা জায়গা সবসময় একটা হবে, ঠিক আছে, লুপ সবসময় একটা। কাজমা যদি দুইটা থাকে তাহলে কোণ হবে 90 ডিগ্রি, কাজমা যদি একটা থাকে কোণ হবে 180 ডিগ্রি। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল ডিপ্লোটিন। লাস্ট আমরা যে ধাপটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ডায়াকাইনেসিস। লাস্ট আমরা যে ধাপটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ডায়াকাইনেসিস। আচ্ছা, তোমাদের স্টুডেন্ট কমে গেছে, আমি আমার নিজের পরীক্ষা, আমার পরীক্ষা কাল কাল পরশু, আমি আমার পরীক্ষা বাদ দিয়ে তোমাদের ক্লাস নিতে আসছি, আর তোমাদের স্টুডেন্টরা চলে যায়। আসলে আমি বুঝি না যে মানুষ আসলে ফ্রি সার্ভিসের মূল্য দিতে জানে না, এটাই হচ্ছে গিয়ে আসল কথা। যাই হোক, কি আর করার। এখন দেখো লাস্ট ধাপ যেটা, সেটা হচ্ছে কি ডায়াকাইনেসিস। এটার আমাদের চিত্র দেখা লাগবে না, আমরা জাস্ট এখানে মোটামুটি কিছু কথা মনে রাখবো ডায়াকাইনেসিস এর ক্ষেত্রে। সেটা হচ্ছে গিয়ে এখানে প্রথম যে জিনিসটা হবে যে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যাবে। দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা যেটা মনে রাখবো, নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যাবে। আমরা তো দেখতেছি ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসের ভিতরে, তাই না, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাসও থাকে, নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যাবে। তো আমরা যখনই প্রোফেজ পড়তেছিলাম মাইটোসিসে, সেখানে আমরা দেখছি যে প্রোফেজে নিউক্লিওলাস অদৃশ্য হওয়া শুরু করে, আর হচ্ছে এই প্রোফেজ ধাপে মাইটোসিসের প্রোফেজে, আর এখানে হচ্ছে গিয়ে কি নিউক্লিওলাস মাইটোসিসের প্রোফেজের যে শেষ পর্যায়টা আছে ডায়াকাইনেসিস, এখানেই অদৃশ্য হয়ে যাচ্ছে।
নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যাচ্ছে, আর কি অদৃশ্য হবে? নিউক্লিয়ার এনভেলাপ, ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলাপ, এনভেলাপ অদৃশ্য হবে, এনভেলাপ অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে যে আবরণ সেটা অদৃশ্য হয়ে যাবে। এই দুইটা জিনিস আপাতত আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা পরবর্তী যে ধাপটা আছে মেটাফেজ 1, এই মেটাফেজ 1টা আমরা দেখবো আজকে। আমি কিন্তু তোমাদেরকে মাইটোসিস, আমি আজকে তোমাদেরকে কিন্তু মায়োসিস 2 পড়াবো না। কেন পড়াবো না জানো? কারণ আমি হচ্ছে মাইটোসিস তোমাদেরকে পড়াই ফেলছি। মায়োসিস দি এক্সাক্ট মাইটোসিসের মতো, তোমরা জাস্ট তোমাদের বইটা দেখবা, ঠিক আছে, তাহলেই হচ্ছে মিলে যাবে। দেখবা যে আপু মাইটোসিসে যা যা পড়াইছে মায়োসিস 2 এর সেম ঘটনা ঘটতেছে। তাহলে দেখো আমরা এখন মেটাফেজ 1 এ চলে আসি। মেটাফেজ 1 এ কি ঘটবে? এই যে ক্রোমোজোমের মধ্যে বাইভ্যালেন্স সৃষ্টি হলো, এই ক্রোমোজোম গুলি দেখো কাছাকাছি ছিল যে তারা পরস্পর থেকে দূরে সরে গেছে, এখন আর কেউ কারোর সাথে লেগে নেই, দূরে সরে গেছে। এখন এই ক্রোমোজোম গুলির ক্ষেত্রে কি হবে? এই ক্রোমোজোম গুলির ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন মাইটোসিস পড়েছিলাম, মাইটোসিসের ক্ষেত্রে দেখা যাইতো যে মেটাফেজ ধাপে কি হয়, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম গুলি এই অবস্থায় ছিল, মাঝখানে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে অপত্য ক্রোমাটিড এরকম তৈরি করে। কিন্তু মাইটোসিসের সাথে মায়োসিসে এই একটা জায়গায় হচ্ছে গিয়ে কি আমরা দেখবো যে একটা জায়গায় এখানে মিলবে না, সেটা হচ্ছে গিয়ে এখানে কোনো সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। চিন্তা করো, যখনই এরকম ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলি এভাবে মাঝ বরাবর ভাগ হয়ে যাইতো, আমার একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম তৈরি হইতো। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম মেটাফেজে তৈরি হচ্ছে না। যেহেতু দুইটা ক্রোমোজোম তৈরি হচ্ছে না, আমি যে নতুন দুইটা কোষ তৈরি করব, এই নতুন দুইটা কোষে আমি তো হচ্ছে গিয়ে কি করব, নতুন দুইটা কোষে আমি হচ্ছে গিয়ে কি আমার ক্রোমোজোম যেই 46টা ছিল সেই 46টাকে আমার ভাগ করে দিতে হবে 23 হিসেবে। আমি যদি এই 46টাকে কি করতে পারতাম, আমি যদি এই 46টাকে আগে হচ্ছে গিয়ে 92 বানাইতে পারতাম, এইখানে হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর ভাগ করে, তখন আমি যদি ভাগ করে দিতাম 92 কে, তাহলে আমি 46 ভাগ করে দিতে পারতাম। কিন্তু আমি এই 46টাকে 92 বানাতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ এইখানে মেটাফেজে মাঝ বরাবর সেন্ট্রোমিয়ার মাঝ বরাবর বিভক্ত হয়ে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম গঠন করতেছে না। গঠন যেহেতু করতেছে না, আমার কাছে যে 46টা ক্রোমোজোম আছে, আমার বাধ্য হয়ে নতুন যে দুইটা কোষ তৈরি হবে তাকে এই 46টা ক্রোমোজোম থেকেই দুই ভাগ করে আমি হচ্ছে গিয়ে 23টা দিচ্ছি। ওকে, তাহলে নতুন কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু 23টা হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটাই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে মাইটোসিসের সাথে মিওসিসের পার্থক্য হয়। সেটা কোথায়? মেটাফেজ 1 এ। ঠিক আছে, কি হয়? মেটাফেজ 1 এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না, বিভক্ত হবে না। এই জিনিসটা আমাদের একটু আলাদা করে মনে রাখতে হবে। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। এবং ক্রোমোজোম গুলি মাইটোসিসের মতো নিয়ে দেখা যায়, মাইটোসিসের মেটাফেজ আমরা দেখেছি ক্রোমোজোম গুলি খাটো মোটা হয়, এখানেও ক্রোমোজোম গুলি খাটো ও মোটা হবে। ঠিক আছে, তাহলে যেহেতু সেন্ট্রোমিয়ার বিভক্ত হলো না, তাহলে আমাদের কাছে এখানে 4টা ক্রোমোজোম ছিল, 4টা ক্রোমোজোমের অর্ধেক, দুইটা ক্রোমোজোম এক মেরুর দিকে যাওয়া শুরু করবে, বাকি দুইটা ক্রোমোজোম আরেক মেরুর দিকে যাওয়া শুরু করবে। কোথায়? অ্যানাফেজ ধাপে। পরবর্তী ধাপটা হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে গিয়ে কি 4টা ক্রোমোজোম ছিল, 4টা ক্রোমোজোমের দুইটা হচ্ছে গিয়ে কি এক মেরুর দিকে যাওয়া শুরু করেছে, বাকি দুইটা অন্য মেরুর দিকে যাওয়া শুরু করেছে। তাহলে অ্যানাফেজের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্রোমোজোমের মেরুগমন। ক্রোমোজোমের মেরুগমন, ক্রোমোজোমের মেরুগমন মানে কি? যে ক্রোমোজোম মেরুর দিকে যাচ্ছে, মেরুর দিকে যাচ্ছে, ক্রোমোজোমের মেরুগমন। এবং এই সময় ক্রোমোজোম গুলিকে দেখতে ভি, এল, জে, আই এরকম মনে হয়। তো এই জিনিসগুলিকে আমরা হচ্ছে গিয়ে লাস্ট ক্লাসে দেখছিলাম যে ভি, এল, জে, আই কোনটাকে আমরা কি নামে ডাকবো, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তো এগুলি তোমরা বই দেখে জাস্ট লিখে মানে মুখস্থ, এই জিনিসগুলি মুখস্থের মতন। জাস্ট এতটুকু মনে রাখতে হবে যে অ্যানাফেজে কি হবে, অর্ধেক ক্রোমোজোম এক মেরুর দিকে চলে যাবে, বাকি অর্ধেক এক মেরুর দিকে। চিন্তা করো, আমার ক্রোমোজোম ছিল 4টা, তার মধ্যে অর্ধেক এক মেরুতে চলে গেছে, তার মানে এক মেরুতে এখন আছে 2টা, বা আরেক মেরুতে আছে কি 2টা ক্রোমোজোম, তাই না? তারপর লাস্ট যে ধাপটা টেলোফেজ, টেলোফেজে দেখা যাবে কি আমাদের ঠিক মায়োসিসের টেলোফেজটা মাইটোসিসের টেলোফেজের মতন। এখন কি হবে? এখন হচ্ছে গিয়ে টেলোফেজে প্রত্যেকটা জায়গা জুড়ে হচ্ছে গিয়ে নিউক্লিওলাস, তারপরে যে নিউক্লিয়ার এনভেলাপটা চলে গিয়েছিল, বিলুপ্ত হয়ে গিয়েছিল, তারা আবার ফেরত আসবে। তাহলে এখানে আমরা মনে রাখবো যে প্রোফেজে কি হয়েছিল, জল বিয়োজন হয়েছিল, তাই না? অর্থাৎ জল কমে গিয়েছিল, পানি কমে গেছিল কোষের। তো এখানে কি হবে? জল যোজন হবে, জল যোজন হবে। 2 নম্বরে মনে রাখবা নিউক্লিওলাস, নিউক্লিওলাস ও এনভেলাপের কি হবে? ও এনভেলাপ, এনভেলাপ, এনভেলাপ কি করবে?
পুনর আবির্ভাব ঘটবে, হচ্ছে কি এদের কি হবে, আবির্ভাব ঘটবে, আবির্ভাব ঘটবে, অর্থাৎ এরা যে চলে গেছিল এরা আবার ফেরত আসবে, ফেরত আসবে, এবং প্রত্যেক সাইডে দুই সাইডে হচ্ছে গিয়ে কি দুইটা কোষের প্রায় সবকিছুই তৈরি হয়ে গেছে, নিউক্লিয়াস আছে, এনভেলাপ আছে। এখন ক্রোমোজোম কয়টা আছে দেখো তো, দুইটা আছে, কিন্তু আমি যেই কোষটা নিয়ে শুরু করছিলাম সেখানে ক্রোমোজোম ছিল কয়টা বলতো, চারটা ছিল কিন্তু, তাই না? কিন্তু এখন প্রত্যেকটা কোষে ক্রোমোজোম হয়ে গিয়েছে দুটা। তাহলে টেলোফেজের পরে লাস্ট যে ধাপটা হবে সেটা হচ্ছে গিয়ে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস আমরা জানি যে এখানে হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম বিভাজিত হয়, এবং সাইটোপ্লাজম মাঝ বরাবর কি করে, এখানে হচ্ছে মাঝ বরাবর কোষ প্রাচীর সৃষ্টি করে দুইটা কোষ হচ্ছে আলাদা হয়ে যাবে, নতুন মানে দুইটা কোষ আলাদা হয়ে যাবে, ঠিক আছে? এখানে দুইটা কোষ যেরকম একই সাথে আছে, দুইটা কোষ তখন আলাদা হয়ে যাবে, এটাই হচ্ছে সাইটোকাইনেসিস। এখন দেখো এখানে আমাদের যে নতুন দুটা কোষ তৈরি হলো, প্রত্যেকটা কোষে ক্রোমোজোম কত, ক্রোমোজোম সংখ্যা দুইটা দুইটা করে, ঠিক আছে? ক্রোমোজোম সংখ্যা দুইটা দুইটা করে। এরপরে এই দুইটা দুইটা ক্রোমোজোম নিয়ে এই দুইটা কোষ পরবর্তী ধাপে যাবে, পরবর্তী ধাপ বা পরবর্তী পর্যায়ে যাবে, যেটা হচ্ছে মায়োসিস 2, যেটা হচ্ছে মায়োসিস 2। এখন মায়োসিস 2 এর ক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বলতে চাইলাম যে মায়োসিস 2 হচ্ছে কি এক্সাক্ট আমাদের যে মাইটোসিসটা আছে সেই মাইটোসিসের মতন, কিন্তু মায়োসিস 2 এ যাওয়ার আগে এই কোষটার যে সাইটোকাইনেসিস হবে, এই সাইটোকাইনেসিসটাকে আমরা বলি সাইটোকাইনেসিস 1, এবং এই পর্যায়টা কি আমরা বলি কি জানো, ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস সাইটোকাইনেসিস, এখানে আমি যে লিখেছি না সাইটোকাইনেসিস 1, বা এটার আরেকটা নামই হচ্ছে ইন্টারকাইনেসিস। এই ইন্টারকাইনেসিস একাধারে যেরকম কোষ প্রাচীর সৃষ্টি হয়ে নতুন দুইটা কোষ তৈরি হলো, পাশাপাশি এই কোষগুলি হচ্ছে গিয়ে কি করবে, প্রিপারেশন নিবে মায়োসিস 2 এ যাওয়ার জন্য। তাহলে এই পর্যায়টাকে আমরা বলবো কি ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস। এরপরে যেই পর্যায়গুলো আছে অর্থাৎ মায়োসিস 2 এর প্রথমে প্রোফেজ 1 হবে, আমি জাস্ট একবার করে বলে যাব, কারণ আমি এগুলি সব তোমাদেরকে মাইটোসিসে পড়িয়েছি, যারা আগের ক্লাসটা করো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে নিবে। দেখো এরপরে আমরা হচ্ছে গিয়ে প্রোফেজে যাব, তাই না? প্রোফেজ 2 হবে এখন, কারণ আমাদের মায়োসিস 2 কোষ বিভাজন। প্রোফেজ 2 এ কি হবে জানো, প্রোফেজ 2 এ আমাদের যে ঘটনাগুলি ঘটে প্রোফেজে নরমালি কি হয়, জল বিয়োজন ঘটে, তারপরে হচ্ছে গিয়ে কি প্রোফেজে এখানেও হচ্ছে গিয়ে কি হবে, জল বিয়োজন করবে। এখন তো আমাদের যে দুইটা কোষই একসাথে দেখানো হচ্ছে। এরপরে কি হচ্ছে, জল বিয়োজনের পরে হচ্ছে গিয়ে যে অদৃশ্য হয়ে যায়, কারা কারা অদৃশ্য হয়ে যায়, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলাপ, আমি পুরোটা লিখলাম না, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলাপ অদৃশ্য হয়ে যাবে, ঠিক আছে? এই ঘটনাগুলি ঘটবে হচ্ছে গিয়ে প্রোফেজ 2 তে। এরপর দেখো এরপরে আসবে হচ্ছে মেটাফেজ 2, কারণ এখানে কোনো প্রো মেটাফেজ নাই, এটা মনে রাখবা, প্রো মেটাফেজ নেই। মেটাফেজ 2 কি করবে, মেটাফেজ 2 স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। মেটাফেজ 2 এখানে এটা কিন্তু মেটাফেজ 2, তোমরা চিত্রে নাম দেখে বুঝতে পারতেছো, এখানে কি হবে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। আমরা দেখছিলাম মাইটোসিসের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় প্রো মেটাফেজে, কিন্তু এখানে যেহেতু প্রো মেটাফেজ নাই, তাই এখানে হচ্ছে গিয়ে মেটাফেজ কি হবে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে। স্পিন্ডল যন্ত্রের সাথে ক্রোমোজোম গুলো যুক্ত হবে কি দিয়ে, সেন্ট্রোমিয়ার দিয়ে। যেই ক্রোমোজোমটা স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হবে বা স্পিন্ডল যন্ত্রের যে তন্তুর সাথে যুক্ত হবে তাদেরকে আমরা বলবো কি ট্র্যাকশন ফাইবার, ঠিক আছে? সেই তন্তুটাকে আমরা বলবো ট্র্যাকশন ফাইবার। দেখো স্পিন্ডল যন্ত্র এরকম, এখানে অনেকগুলি তন্তু বা সুতার মতন অংশ আছে, এই প্রত্যেকটা সুতার ভেতরেই যে ক্রোমোজোম যুক্ত থাকবে এরকম না, কিছু কিছু সুতার ভেতরে ক্রোমোজোম যুক্ত থাকে। যেই সুতা বা যেই তন্তুটার মধ্যে ক্রোমোজোম যুক্ত হবে স্পিন্ডল যন্ত্রে, সেই তন্তুটাকে আমরা বলবো ট্র্যাকশন ফাইবার। তাহলে এখানে আমরা দুইটা জিনিস মনে রাখবো, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, স্পিন্ডল যন্ত্রের সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হবে, যেই তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হবে তার নাম ট্র্যাকশন ফাইবার। ওকে, এরপরে কি হবে দেখো, আমাদের যে ক্রোমোজোম ছিল এই ক্রোমোজোম গুলি এখন অ্যানাফেজ ধাপে চলে যাবে, এবং অ্যানাফেজ ধাপে আমরা দেখবো যে ক্রোমোজোম গুলি কি করে। আচ্ছা, তার আগে মেটাফেজের ক্ষেত্রে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হচ্ছে গিয়ে মেটাফেজের ক্ষেত্রে এই যে ক্রোমোজোম গুলি আছে এগুলি কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়, এবং এখানে হচ্ছে গিয়ে মাঝ বরাবর এভাবে বিভক্ত হয়ে যাবে, এবং বিভক্ত হয়ে গেলে এই যে আমাদের একটা ক্রোমোজোম ছিল, এই ক্রোমোজোম গুলি যদি মাঝ বরাবর এভাবে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়, একটা ক্রোমোজোম থেকে দুইটা নতুন ক্রোমাটিড তৈরি হয় বা অপত্য ক্রোমোজোম, এদেরকে আমরা কি বলবো, ক্রোমাটিড বা অপত্য ক্রোমোজোম। এই ঘটনাটা কিন্তু আমাদের মায়োসিস 1 এর মেটাফেজ 1 এ হতো না, এখানে হচ্ছে, কারণ এটা কি, এটা এক্সাক্ট হচ্ছে মাইটোসিসের মতো, এই জন্য এখানে অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিড তৈরি হচ্ছে মেটাফেজ 2 তে, যেটা মায়োসিস 1 এর ক্ষেত্রে হয়নি, এই জন্যই মায়োসিস 1 এর ক্ষেত্রে ক্রোমোজোমটা অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখো তাহলে প্রত্যেকটা আমার কাছে কোষের মধ্যে ক্রোমোজোম ছিল দুইটা, এখন অপত্য ক্রোমোজোম কত হবে, অপত্য ক্রোমোজোম এখানে যদি মাঝ বরাবর এভাবে ভাগ হয়ে যায় তাহলে এখানে 1 2 3 4, তাহলে একটা কোষে এখন আমার 4টা ক্রোমোজোম আছে, তাই না? তাহলে এই কোষটার ক্ষেত্রে সেম 4টা ক্রোমোজোম হবে। এরপর এই 4টা ক্রোমোজোমের ক্ষেত্রে কি হবে, এই 4টা ক্রোমোজোমে
আচ্ছা দেখো এখানে কি হবে, এখানে হচ্ছে গিয়ে ক্রোমোজোম সংখ্যা তাহলে কি হয়ে যাচ্ছে, ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের মেটাফেজ একে হতো না। ওকে, তাহলে ডাবল হয়ে গেল। এরপর জাস্ট অ্যানাফেজ গুলিতে কি হবে, অ্যানাফেজের মধ্যে অর্ধেক ক্রোমোজোম হচ্ছে গিয়ে এক সাইডে চলে যাবে, বাকি অর্ধেক ক্রোমোজোম হচ্ছে গিয়ে অপর পাশে চলে যাবে। ঠিক আছে, অ্যানাফেজে নর্মালি যে ঘটনাটা ঘটে, অর্ধেক ক্রোমোজোম হচ্ছে গিয়ে এক মেরুতে চলে যায়, বাকি অর্ধেক ক্রোমোজোম কি হবে, অপর মেরুতে চলে যাবে। তাহলে সেই ঘটনাটাই অ্যানাফেজের ক্ষেত্রে ঘটতেছে, মেরুগমন। এরপর লাস্টলি টেলোফেজে কি হবে, টেলোফেজে হচ্ছে গিয়ে আবার সেই জলযোজন হবে, নিউক্লিওলাস্ট চলে আসবে, নিউক্লিয়ার এনভেলাপ চলে আসবে। এবং দেখো এখানে যখন অর্ধেক ক্রোমোজোম এই মেরুতে চলে গেল, এখানে দুইটা হয়ে গেল, এখানে দুইটা। তাহলে আমার যে নতুন যেই দুইটা কোষ নিয়ে শুরু করছিলাম তাদের ক্ষেত্রে দুইটা দুইটা ক্রোমোজোম ছিল, সেখান থেকে প্রত্যেককে এই কোষটা দুইটা ক্রোমোজোম বিশিষ্ট নতুন দুইটা কোষ তৈরি করলো, এই কোষও আবার হচ্ছে নতুন দুইটা কোষ তৈরি করলো, যেখানে দুইটা করে ক্রোমোজোম আছে। তাহলে দেখো এটা কিন্তু এক্সাক্ট মাইটোসিসের মতন ঘটলো, তাই না? এরপরে সাইটোকাইনেসিস হবে এবং নতুন চারটা কোষ তৈরি হবে। দেখো নতুন চারটা কোষে ক্রোমোজোম সংখ্যা কত করে আছে বলতো, 2 2 2 2। কিন্তু আমি যেই কোষটা নিয়ে স্টার্ট করছিলাম শুরুতে, সেখানে ক্রোমোজোম ছিল 4। তাহলে আমাদের ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে গেল। তাহলে মায়োসিসের শেষে আমরা কি পেলাম, যে এখানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, কিভাবে অর্ধেক হয়ে যায় সেই জিনিসগুলি আজকে আমি বোঝানোর ট্রাই করেছি। যারা যারা ক্লাস করেছে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসের নোটটা অবশ্যই কিন্তু আমাদের গ্রুপে পোস্ট করে দিবে এবং অবশ্যই উপরে হ্যাশট্যাগ ইউজ করবে বার্নিং বায়োবি। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপটায় যুক্ত হওয়া নাই, তারা অবশ্যই উপরে পোস্টটা দেখে নেবে ডেসক্রিপশনে, এবং এই পোস্টটা দেখে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলবে। আমরা কিন্তু আর মাত্র কয়েকজন মনে হয় যুক্ত হওয়া বাকি আছে, আমরা 200 জনের বেশি টেলিগ্রাম গ্রুপে রাখবো না, এদের কিছু স্পেশাল সার্ভিস দেওয়া হবে এবং ফ্রি সার্ভিস। ওকে, যারা যারা ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।